দীপ্ত সংবাদে সঙ্গে আছি ইমত্রিনা ইসলাম। দর্শক, শুরুতে জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দেবে ভারত, বললেন রাষ্ট্রপতি কোবিন্দ। বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রবিবার সমঝোতা স্মারক সই করবে মালয়েশিয়া। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের ঢল, খালি নেই হোটেল ও মোটেল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তার দেশ। একটি শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে ওঠার যাত্রায় বাংলাদেশকে সহযোগিতা দিতে ভারত অঙ্গীকারবদ্ধ। আজ ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন রাষ্ট্রপতি কোবিন্দ। To our friends in Bangladesh, let me assure you again. বাংলাদেশে আমাদের বন্ধুদের আমি আবারও আশ্বস্ত করছি, ভারত আপনাদের অসাধারণ আন্তরিকতা এবং বন্ধুত্বকে মূল্যায়ন করে। আমরা ঘনিষ্ঠভাবে আপনাদের সাথে যুক্ত থাকতে চাই, উন্নয়নের মধ্য দিয়ে যৌথ সমৃদ্ধি অর্জন এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। When we are celebrating the golden jubilee of the Liberation War, 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ ঢাকা ছেড়ে গেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর 1:45টার দিকে ভারতের একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে 18 ও 19 ডিসেম্বর পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশন হচ্ছে। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব 18 ডিসেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন। পরের দিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিন বছর পর খুলছে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। রবিবার সই হবে এ সংক্রান্ত সমঝোতা স্মারক। কোনো সিন্ডিকেট ছাড়াই কর্মী যাবে সরকারি ডেটা ব্যাংকের তালিকা থেকে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সরকারি বেসরকারি পর্যায়ের সমন্বয়ে G2G+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয় 2017 সালে। কিন্তু 10 জনশক্তি রপ্তানিকারক এজেন্সিকে নিয়ে একটি চক্র শ্রমিকদের কাছ থেকে 5.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগ ওঠার পর 2018 সালে এ ব্যবস্থা স্থগিত করে মালয়েশিয়া সরকার। 3 বছর পর শ্রমবাজার নিয়ে অনিশ্চয়তা কাটছে। কর্মী পাঠানো নিয়ে সমঝোতা স্মারক সই করতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ইনশাআল্লাহ কালকে রাত্রে আমরা যাব। এমওইউ পরশুদিন, বাট আমার বিশ্বাস কি একবার এমওইউ সই হয়ে গেলে তারপর যে ওই যে আমাদের যে অপারেশন যেটা কিভাবে হবে, এটা সর্ট আউট করতে খুব বেশি একটা সময় লাগবে না। অনেকটা মনের আশা হইল ডিসেম্বরের মধ্যে আই উড লাইক টু স্টার্ট। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডাটা ব্যাংক থেকে বিদেশে কর্মী পাঠাতে চায় সরকার, আর এই প্রক্রিয়া শুরু হবে মালয়েশিয়া দিয়ে। আমাদের টার্গেট হলো টু গেট দ্য ডাটা ব্যাংক গোয়িং। আমরা অ্যাপও একটা চালু করেছি। ওই অ্যাপটা যত তাড়াতাড়ি আমরা ফুললি অনবোর্ড করে নেব, অনবোর্ড করে নিলেই দেন হোয়াট উইল হ্যাপেন ইজ that the process will become much easier. অনলাইন যা কিছু আছে আমরা ওই চেষ্টা আছি, এখনো কমপ্লিটলি করতে পারি নাই, ওটা হয়ে গেলে এই সমস্যাগুলি চলে যাবে। অতিরিক্ত অর্থ নেয়া সহ কোনো অনিয়ম পেলে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জানানোর পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আহাদ হুসাইন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। খালি নেই হোটেল, মোটেল ও গেস্ট হাউস। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় টানা 3 দিনের ছুটিকে উপভোগ্য করে তুলতে কক্সবাজারকেই বেছে নিয়েছে লাখো পর্যটক। তবে চাপ বেড়ে যাওয়ায় 4 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে কোনো কক্ষ খালি নেই। 1 মাস আগে থেকে হোটেল বুকিং হওয়ায় অনেকে থাকছেন মানুষের বাসায়। আমার কাছে ভালো লাগে আর কি, প্রতি বছরই আমাদের আসা হয়, আর এবছর এই ছুটিটাও আমরা তাই বেছে নিলাম। ফ্যামিলি নিয়ে আসছি আমি, সমুদ্রে ঘুরলাম। এতদিন পরীক্ষার পরে পড়াশোনা শেষে আসলে অনেক একঘেয়েমি এসে যায়, এখন এখানে বেড়াতে এসে আসলে অনেক ভালো লাগছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা আশা করছি এই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা খুব ভালো মতো এই সময়টা পার করতে পারবো এবং কোনো ধরনের অকারণের জন্য না ঘটে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। করোনার ধকল কাটিয়ে এবার কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের কক্সবাজারে তো প্রায় 400+ হোটেল আছে, তার মধ্যে 90% হোটেলই বুকিং হয়ে গেছে। গত 2 বছরের করোনাকালীন যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে মেতেছেন তারা। ভাই বেড়াদার 50 জন মিলে কুয়াকাটা 16 ডিসেম্বর উপলক্ষে আসলাম, বন্ধের দিন, ছুটির দিন, অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ অনেক এনজয় করতেছি। পরিবার নিয়ে আসছি, আমার বড় ভাই, আমার ভাইজি সবাই আসছে, আমার মেয়েটাও আসছে, সে খুব এনজয় করছে। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। ইমরান, কুয়াকাটার হোটেল মোটেলগুলোর সার্বিক অবস্থা কি, আর স্বাস্থ্যবিধির বিষয়ে পর্যটকদের কতটা সচেতন দেখা যাচ্ছে আমাদেরকে জানাবেন। ত্রিনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল আসলে বিদায় দিবসের ছুটি ছিল এবং আজকে কিন্তু সরকারি ছুটি এবং আগামীকাল সরকারি ছুটি। এই 3 দিনের ছুটিতে কিন্তু কুয়াকাটায় কিন্তু হাজারো পর্যটকের সমাগম ঘটেছে এবং কুয়াকাটার প্রায় 2 শতাধিক হোটেল মোটেল কিন্তু এই 3 দিনই বুকিং রয়েছে। আমরা দেখেছি যে আজ রাতে কিন্তু অনেক পর্যটক কিন্তু তারা এই স্থানীয়দের বাসা বাড়ি রয়েছে, সেই বাসা বাড়িতে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। আমি আপনাকে যদি সার্বিক এই বিচের পরিস্থিতিটা বলি, এই কুয়াকাটা সৈকতের দীর্ঘ 18 কিলোমিটার যে সৈকত রয়েছে, এই সৈকত কিন্তু পর্যটকের ভারে কানায় কানায় পরিপূর্ণ। এই সকল পর্যটকরা কিন্তু সৈকতের নোনা জলে গা ভাসিয়ে তারা কিন্তু আজকের এই তাদের আনন্দ উল্লাসে কিন্তু তারা মেতেছেন। এবং আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটায় আগত যে সকল পর্যটকরা রয়েছে তারা কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মানেনি, তাদেরকে কিন্তু আমরা মাস্ক পরিধান কিংবা সামাজিক দূরত্ব মানতে কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা তাদেরকে সচেতন করতে আমরা লক্ষ্য করিনি। এ সকল পর্যটকদের তবে সার্বিক নিরাপত্তা দিতে কিন্তু টুরিস্ট পুলিশের টহল আমরা লক্ষ্য করেছি এবং কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্পটে কিন্তু টুরিস্ট পুলিশের টিম আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ঝাউবাগান, সুটকিপল্লী, ইলিশ পার্ক, ইকো পার্ক সহ এ সকল স্থানে কিন্তু আমরা আজকে পর্যটকের সমাগম দেখেছি। এই পর্যটকদের ভিড়ে কিন্তু গত 2 বছরের যে করোনাকালীন সময় পর্যটকরা যে স্থানীয়রা যে ক্ষতির মুখে পড়েছিল ব্যবসায়ীরা, সেই ক্ষতি কিন্তু তারা কিছুটা পুষিয়ে উঠতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তা মোট কথা এই আজকে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগমে কিন্তু এই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে কিন্তু হাসি ফুটেছে। তো ত্রিনা, আমার কাছে এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়াকাটা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীতে অভিনবভাবে ভিক্ষা করেন এক নারী। 6 বছর বয়সী বাক প্রতিবন্ধী ছেলের হাতে শিকল পরিয়ে ধানমন্ডিতে হাসপাতালের সামনে রোগী ও তাদের স্বজনদের কাছে ভিক্ষা করেন তিনি। অসুস্থ ছেলের চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন বলে জানিয়েছেন ওই নারী। রাজধানীর ধানমন্ডিতে এভাবেই ভিক্ষা করেন এক নারী। 2 ছেলের বড়টির হাতে শিকল পরানো। 6 বছর বয়সী এই শিশু বাক প্রতিবন্ধী, তবে 2.5 বছর বয়সী ছোট ছেলেটি সুস্থ। রায়ের বাজার বস্তির খুপড়িতে থাকা এই নারীর নাম ঝুমা বেগম। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। দিনমজুর স্বামী এবং 2 ছেলে মাশরাফি ও সাকিবকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু গত বছর হার্ট অ্যাটাকে স্বামী মারা যাওয়ায় বিপদে পড়েন তিনি। বড় ছেলে মাশরাফি কথা বলতে পারে না, বেশ কয়েকবার হারিয়ে গিয়েছিল সে। অনেক কষ্টে
খুঁজে পাওয়ার পর বাধ্য হয়ে হাতে শিকল পরিয়ে সাথে সাথে রাখে তার মা। নাম কি? বাবার নাম? বাচ্চারা চলে জায়গা এখন বাইন্দে রাখি জানি চলে জানি না যাইতে না পারে লেগে এই কারণে বাইন্দে রাখি। কষ্ট তো হয়, কষ্ট হলে তো আমার বাইন্দে রাখতে হয়, আমার বাচ্চা আমার বাচ্চা রাখতে হবে না, এখন চলে জায়গা আর আমি কোথায় পাবো বিশ্রায়, তত পাই না বিশ্রাইয়া। ঝুমা বেগম জানান বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে হাসপাতালে গেলেও সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি। সংসার চালাতে বাধ্য হয়ে ছেলেদের সাথে নিয়ে ভিক্ষা করেন তিনি। চিকিৎসা করাইছি না, কিন্তু নিয়েছিলাম আপনার ঢাকা মেডিকেলে, হেরা বলছে যে বাচ্চারা চিকিৎসা করলে ভালো হবে, কিন্তু টাকা লাগবে অনেক টাকা, আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না, কি করব? বাচ্চার আব্বু নাই, বাচ্চার আব্বু মারা গেছে। এখন আপনাদের যদি কেউ দয়া লাগে তাহলে একটু সাহায্য করুন, দয়া করে কেউ বাচ্চাটাকে। এদিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন বেশি রোজগারের আশায় অনেকেই ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে এই নারী ভূমিহীন হলে নিজ জেলা ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করে জমি, ঘর ও আর্থিক সাহায্য পেতে পারেন। সে কথা বলতে পারে না, এটার জন্য কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন হসপিটালে আমরা ককলিয়ার প্ল্যান্ট একটা আছে, ওইখানে গেলে তাকে অপারেশনের মাধ্যমে তাকে শ্রবণ শক্তি তাকে ফিরিয়ে দেওয়া যায় এবং সে কথা বলতে পারে। আমাদের পিজি হাসপাতালে আমাদের একটি প্রজেক্ট আছে, আপনারা যদি পিজি হাসপাতালে নাক কান গলা বিভাগের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তো সেখানে তার চিকিৎসা হওয়া সম্ভব। ভিক্ষাবৃত্তি ছেড়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে উদ্যোক্তা হতে এই নারীর প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ক্রিস্টাল মেথ, ইয়াবা ও অস্ত্রসহ 2 যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার হিনলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং অপরজন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মাদকের দাম প্রায় 6 কোটি টাকা বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের পটিয়া থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া থানার নাইখাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব 7-এর একটি দল। জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি চাপাতি, 4টি চাকু ও 3টি রামদা। র্যাবের দাবি, গ্রেপ্তার 2 জন চট্টগ্রামে অস্ত্র ক্রয় বিক্রয় সহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দীপ্ত সংবাদে। ভরা মৌসুমেও শীতের সবজির দাম কমছে না রাজধানীর বাজারে, তবে পাইকারির চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে পাড়া মহল্লার বাজারে। এতে ক্ষুব্ধ ক্রেতারা, তবে এ নিয়ে সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। শীতের মৌসুমে বাজারে আমদানি বাড়ে নানান রকমের সবজির। দোকানীদের পসরাতেও কমতি নেই সিম, টমেটো, মূলা, ফুলকপি, শালগম বা ব্রুকলির। দেশে উৎপাদিত এসব সবজির সবই মিলছে রাজধানীর কাঁচা বাজারে, তবে দাম নিয়ে হতাশ ক্রেতারা। কল হলো 50, সিম 30 টাকা 25 টাকা, টমেটো এটা 50, এটা 40, গাজর 30, কাঁচা টমেটো 20, পটল 40, বেগুন 30, কফি হলো 25 টাকা পিস, ব্রকলি 20 টাকা, চিচিঙ্গা হলো 60 টাকা। এলাকার বাজারের তুলনায় কারণ বাজারে অর্ধেক, কারণ বাজারে যেটা আপনার অর্ধেক হয় অর্থাৎ 50 টাকা যদি হয়, এলাকার বাজারে 100 টাকা। ক্রেতাদের এমন অভিযোগের সত্যতা মিলল রাজধানীর পলাশী বাজারে। পাইকারি বাজারের চেয়ে এখানে প্রায় সব সবজির দাম চাওয়া হচ্ছে বেশি। টমেটো হলো 100 টাকা, তারপর বেগুন হলো 40 আছে, 50 আছে, 60 আছে, তারপরে ফুলকপি হলো পিস 30, শসা হলো 60। আরও তো দাম বেশি, আরও তো যদি কম দামে আমরা আনতে পারলে তো কম দামে বিক্রি হয়, বেশি দামে আনলে বেশি দামে বিক্রি হয়। সবজির এমন দামে ক্ষুব্ধ ক্রেতারা, তবে নিরুপায় হয়ে কিনতে হচ্ছে তাদের। শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু দাম সেই অনুপাতে কমে নেই,
যখন আমরা জিজ্ঞেস করি কেন, বলে আড়তে বেশি, তেলের দামের কারণে বেশি, বা তারা নিজেরাও ঠিক সদুত্তর দিতে পারে না। আসলে সমস্যাটা কোথায় আমরা নিজেরাও জানি না। আমরা ভোক্তা, আমরা শুধু সাফার করতে পারি। গ্রামে যে পরিমাণ দাম, সেখান থেকে শহরে আসলেই দেখা যায় 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। তো এইটা এত হওয়া উচিত না আর কি। ক্রেতারা বলছেন, যথাযথ বাজার তদারকি না হওয়ায় ভোগান্তি বাড়ছে তাদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির সুবিধা প্রান্তিক মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি সুলতানা কামাল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুলতানা কামাল বলেন, জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়াতে হবে। অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রান্তিক জনগণকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। 2022 সালের 11 ও 12 ফেব্রুয়ারিতে ঢাকায় জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক বাপা বেন বার্ষিক সম্মেলন হবে। এতে মিশ্রণ জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। এই যে স্থান নির্ধারণ, এটা খুবই জরুরি একটা ব্যাপার। সেটা নবায়নযোগ্য জ্বালানি হোক, অনবায়নযোগ্য জ্বালানি হোক, এমন জায়গায় তো আমাদের কোনো প্লান্ট করা উচিত না, নৈতিকভাবেই উচিত না, যেটা অনেক মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে। কারণ নীতি নির্ধারকদেরও মনে রাখতে হবে, এবং যাদের কাস্টাডি তারা নিয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে কোনো রকম নীতি নির্ধারণ করাটা কিন্তু নৈতিকভাবে ঠিক না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। এর আগে 15 ডিসেম্বর একই উপলক্ষে ব্যাংকের জোন অফিস এবং সকল শাখা ও উপশাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দীপ্ত সংবাদের সময় হলো আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত দীপ্ত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 2020 সালে বাংলাদেশে সন্ত্রাসের ঘটনা কমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য তুলে ধরেছে। বৃহস্পতিবার 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম শীর্ষক এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। এছাড়া বলা হয়েছে, গত বছর বাংলাদেশে সুনির্দিষ্ট 3টি সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যু হয়নি। বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ রুখতে স্পষ্টভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ অব্যাহত রেখেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। জাপানের ওসাকা শহরে একটি 8তলা ভবনে আগুনে 24 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শুক্রবার সকালে 8তলা ভবনের 4র্থ ও 5ম তলায় আগুন লাগে। পরে তা ভবনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক কাজ করানো বন্ধে নতুন একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দ্য উইঘুর ফোর্স লেবার প্রোটেকশন অ্যাক্ট নামের বিলটি পাশ হয়। এর আওতায় উইঘুর অধ্যুষিত শিনজাং এলাকা থেকে পণ্য আমদানির পর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে আমদানি করা পণ্য জোরপূর্বক বল প্রয়োগ করে তৈরি করা হয়নি। সিনেটরদের একজন বাদে বাকি সবাই এই বিলে সমর্থন জানান। বিলটি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি সই করলে এটি আইনে পরিণত হবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার হার্ট ইনস্টিটিউট। সেখানে তাকে পূর্ণাঙ্গ মেডিকেল চেক আপ এবং অন্যান্য পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে বলেও জানায় তারা। তবে ঠিক কী কারণে মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বৃহস্পতিবার 6,549 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 7,11,000-এরও বেশি।
করোনার অমিক্রন ধরন ফুসফুসের ভেতরে খুব ধীর গতিতে ছড়ালেও শ্বাসনালীতে দ্রুত বিস্তার লাভ করে বলে সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় আরও জানানো হয়, করোনার ডেল্টা ধরনের তুলনায় অমিক্রন ধরন 70 গুণ বেশি মাত্রায় শ্বাসনালীর কোষগুলোতে বিস্তার ঘটায়। এদিকে বর্তমানে অমিক্রনকে বিশ্ব স্বাস্থ্যের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে বিশ্বের শীর্ষ 7 ধনী দেশের জোট G7। খেলার খবর, করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বনে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের অনুশীলন আপাতত আরও কয়েকদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল খান। তিনি জানান, বাংলাদেশ দলের স্পিন কোচ রাঙ্গানা হেরাত সুস্থ আছেন। কাপল অফ ডেজের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই আপডেটটা আসে হলো স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে, ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কারণে। এবং রাঙ্গানা হেরাতের ব্যাপারে বলতে চাই, হি ইজ ডুইং ফাইন, ও গ্র্যাজুয়ালি বেটার হচ্ছে, তার সাথে রেগুলার যোগাযোগ। এরই সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দেবে ভারত, বললেন রাষ্ট্রপতি কোবিন্দ। বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রবিবার সমঝোতা স্মারক সই করবে মালয়েশিয়া। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের ঢল, খালি নেই হোটেল ও মোটেল। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আর আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যে 6টা 50 মিনিটে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/diptotv এই ঠিকানায়।